হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম হিস্ট্রির ওপর। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। যারা পার্সোনালি আমার সঙ্গে টিউশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। এখনও ক্লাস 11-12 আর্টস অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো। সো লেট স্টার্ট দ্য টপিক। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। যে কোনো ক্লাসের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কলেজেও কিন্তু এই টপিকটা, যাদের হিস্ট্রি আছে স্পেশালি জেনারেল পেপারেও কিন্তু সমুদ্রগুপ্তের কৃতিত্ব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো আমি যতটা পারবো একটু ইন ডিটেলে বলার চেষ্টা করছি। প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়েকজন খ্যাতিমান বা খ্যাতিমান শাসকের সন্ধান পাওয়া যায়, সমুদ্রগুপ্ত তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম ছিলেন। অসাধারণ সামরিক প্রতিভা, বাস্তব বুদ্ধি এবং পরিস্থিতি অনুযায়ী যথাযোগ্য পথ অনুসরণ ক্ষমতাই তাকে সাম্রাজ্য বিস্তার তথা খ্যাতির শীর্ষে পৌঁছতে সাহায্য করেছিল। তার এই সাফল্যের স্বীকৃতি মেলে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের এমতো মন্তব্যে, কোটেশনে, ভারতের ইতিহাসে সমুদ্রগুপ্ত এক অবিস্মরণীয় সম্রাট, ভারতের ইতিহাসে এক নবযুগের স্রষ্টা, সর্বভারতীয় সাম্রাজ্য গঠনের আদর্শ দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। এলাহাবাদ প্রশস্তি, মুদ্রা, লিপি ও চৈনিক বিবরণ থেকে তার সার্বিক কার্যকলাপ স্পষ্ট হয়ে ওঠে। এবারে বলবো সমুদ্রগুপ্তের কৃতিত্ব। সিংহাসনে আরোহণের পর তার পূর্বপুরুষদের অনুকরণে রাজ্য বিস্তারে তিনি সচেষ্ট হন। এক্ষেত্রে তিনি কৌটিল্যের শত্রু নিধনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি সাম্রাজ্য বিস্তারে ব্রতী হন। প্রথম পয়েন্ট হচ্ছে উত্তর ভারত জয়। সমুদ্রগুপ্ত প্রথমে আর্যাবর্ত বা উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এরা হলেন রুদ্রদেব, মাতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, অচ্যুত, নাগসেন, নন্দী ও বলবর্মন। এই সব রাজাদের পরাজিত করার পর সমুদ্রগুপ্ত উত্তর ভারতের দিল্লি ও পাঞ্জাবের অন্তর্গত কোটা রাজ্য ও প্রদেশের জঙ্গলাকীর্ণ আটবিক রাজ্যটি গ্রাস করেন। উত্তর ভারতের সবকটি স্বাধীন রাজ্যকে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করে সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন। নাম্বার 2 পয়েন্ট, দক্ষিণ ভারত জয়। উত্তর ভারতে একাধিপত্য স্থাপন করার পর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত বিজয়ের জন্য মনোনিবেশ করেন। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে তিনি দক্ষিণ ভারতের যে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কোশলের মহেন্দ্র, মহাকাণ্ডারের ব্যাঘ্ররাজ, কৌরলের মন্ত্ররাজ, কোত্তরের স্বামীদত্ত, কাঞ্চির বিষ্ণুগোপ প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে দক্ষিণ ভারতের অভিযানে সামরিক সাফল্য লাভ করলেও ভৌগোলিক
দূরত্বের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সমুদ্রগুপ্ত তাদের নিজের সাম্রাজ্যভুক্ত করতে পারেননি বা করেননি। করদান ও আনুগত্যের বিনিময়ে ওইসব রাজ্যের রাজাদের রাজ্য তিনি ফিরিয়ে দেন। এই নীতিকে গ্রহণ পরিমোক্ষ বলা হয়েছে। নেক্সট পয়েন্ট, অন্যান্য রাজ্য জয়। পরবর্তীকালে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ে আতঙ্কিত হয়ে পূর্ব ও পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের রাজারা প্রায় বিনা যুদ্ধেই সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করে নেন। এছাড়া পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের অর্জুনায়ন মদ্রক প্রভৃতি উপজাতীয় রাজ্য তার বশ্যতা মেনে নেয়। তার সার্বিক রাজ্য জয় সম্বন্ধে মত প্রকাশকালে ডক্টর রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন, কাশ্মীর, পশ্চিম পাঞ্জাব, পশ্চিম রাজপুতনা, সিন্ধু, গুজরাট ছাড়া সমগ্র উত্তর ভারত সমুদ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল। এইভাবে তিনি সমস্ত রাজনৈতিক অনৈক্যের অবসান ঘটিয়ে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। নেক্সট পয়েন্ট, ভারতের নেপোলিয়ন। সাম্রাজ্য বিস্তার শেষ করে তিনি অশ্বমেধ যজ্ঞ করেন এবং পরাক্রমাঙ্ক, অপতিরথ প্রভৃতি উপাধি ধারণ করেন। সামরিক অভিযানের ব্যাপকতা ও রাষ্ট্রীয় আধিপত্যের বিস্তৃতি লক্ষ্য করে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। বস্তুত সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভার সঙ্গে নেপোলিয়নের সাদৃশ্য থাকা সত্ত্বেও তিনি কিন্তু পররাজ্য গ্রাসকারী ছিলেন না। নেক্সট, নাম্বার 5 পয়েন্ট, ধর্মীয় সহিষ্ণুতা। ব্যক্তিগত জীবনে শৈব হলেও সমুদ্রগুপ্ত শৈব মানে শিবের উপাসক হলেও তিনি বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য সমস্ত ধর্মের প্রতি উদার ছিলেন। তার রাজসভায় একাধিক বৌদ্ধ পণ্ডিতের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমুদ্রগুপ্তের সময়ই ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে। তার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে সিংহলের বৌদ্ধ রাজা তার রাজসভায় দূত পাঠান। নেক্সট পয়েন্ট, নাম্বার 6 নম্বর, বহুমুখী প্রতিভা। সমুদ্রগুপ্ত রাজ্য বিজেতা সুদক্ষ শাসক হিসেবেই নয়, তিনি ছিলেন একজন বিদ্যোৎসাহী, সুকবি, সঙ্গীতজ্ঞ ও বহুমুখী প্রতিভার অধিকারী। শাস্ত্রতত্ত্বে তার বিশেষ অধিকার ছিল। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে। তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী। বীণা বাদনরত মুদ্রায় তার সঙ্গীত চর্চায় নিদর্শন পাওয়া যায়। 7 নম্বর পয়েন্ট, প্রতিভার পৃষ্ঠপোষকতা। আকবরের মতো সমুদ্রগুপ্ত বিদ্যোৎসাহী এবং প্রতিভার পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে সংস্কৃত সাহিত্য চরম উৎকর্ষতা লাভ করে। এছাড়া তার রাজত্বকালে গণিত, রসায়ন, জ্যোতিষ এবং চিকিৎসা শাস্ত্রেরও প্রসার ঘটে। এ যুগের কবিদের মধ্যে হরিসেন ও বসুবন্ধু ছিলেন উল্লেখযোগ্য এবং আর্যভট্ট ও জগৎভট্ট ছিলেন বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। লাস্ট পয়েন্ট, সুশাসক। সমুদ্রগুপ্ত নিজের সাম্রাজ্যে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হলেও স্বেচ্ছাচারী ছিলেন না। তার জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার জন্য প্রজারা তাকে দেবতার মতো শ্রদ্ধা করত। লাস্ট আমরা মূল্যায়ন হিসেবে বলতে পারি যে প্রাচীন ভারতে
যে সমস্ত রাজা নিজেদের অনন্য প্রতিভা ও কীর্তির জন্য ইতিহাসে অমর হয়ে আছেন, সমুদ্রগুপ্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম। শাসক হিসেবেও সমুদ্রগুপ্ত জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। প্রসঙ্গত ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে সম্রাট অশোক ধর্ম প্রচার করে যেমন অমরত্ব লাভ করেছেন, তেমনি সুদক্ষ শাসন প্রবর্তন করার জন্য সমুদ্রগুপ্ত অমরত্ব দাবি করতে পারেন। বস্তুত তার জনকল্যাণমুখী উন্নত শাসন ব্যবস্থাই ভারতের সুবর্ণ যুগের ভিত্তি স্থাপন করে, যে কারণে গোখেল সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলে অভিহিত করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। গুড নাইট।